জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলেই আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় আছে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের ৭৫তম প্রতিষ্ঠা দিবসের সমাবেশের দেশের নানা উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, এই দেশে অতি দরিদ্র বলে কেউ থাকবে না। বিকেল ৩:৩০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দেন দলীয় সভাপতি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবসের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ অতিথিরা। পরে বক্তব্যে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, আওয়ামী লীগ কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। সংগঠন শক্তিশালী হলে এবং জনগণের আস্থা অর্জন করা গেলে যতই ষড়যন্ত্র হোক কেউ থামাতে পারে না। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, ২০০৭ সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না। এর আগে সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিনিয়র নেতাদের সাথে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৯৪৯ সালের এই দিনে রাজধানীর টিকাটুলিতে রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে যে দলটির প্রতিষ্ঠা লাভ করে, পরবর্তীতে সেটি অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে। আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অঙ্গীকারের পথে সব বাধা দূর করে স্মার্ট বাংলাদেশ গড়াই এখন মূল লক্ষ্য। আমাদের জন্মদিনে আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ওয়াকারুজ্জামান। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসে পালন করা হয়েছে নানা আনুষ্ঠানিকতা। দুপুরে অনাড়ম্বর আয়োজনে সেনা সদরে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় সদ্য বিদায়ী সেনা প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ স্বাক্ষর করে নতুন সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে দায়িত্ব হস্তান্তর করেন। পরে ফুলে মোড়ানো গাড়িতে করে সদ্য সাবেক সেনা প্রধান সেনা সদর থেকে বের হন। এর আগে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের শ্রদ্ধা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে সেনাকুঞ্জে গার্ড অব অনার দেওয়া হয় সদ্য বিদায়ী এই সেনা প্রধানকে। জেনারেল ওয়াকারুজ্জামান আগামী ৩ বছরের জন্য সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা,
সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন নৌ ও বিমান বাহিনী প্রধান। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। এরপর নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নতুন সেনাপ্রধানের সহধর্মিণী। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারুজ্জামান সদ্য বিদায়ী সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। বিতর্কিত শুল্ক কর্মকর্তা মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের আইআরডিতে বদলি করা হয়েছে। রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও বাদ দেওয়া হয়েছে। তিনি ভ্যাট ও কাস্টমস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি কোরবানির জন্য তার ছেলে সাদিক অ্যাগ্রো থেকে 15 লাখ টাকার একটি ছাগল কেনার জন্য আলোচনায় আসেন। আগামীকাল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের দুদকে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তবে দুদকের দ্বিতীয় দফার তলবেও হাজির না হয়ে লিখিত বক্তব্য দিয়েছেন বেনজির। আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও দুদক অনুসন্ধান শুরু করেছে বলে জানান তিনি। বেনজির আহমেদের তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একটি কারিগরি দল বাংলাদেশে আসবে। তাদের সফরটি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের 54টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়না বিষয়ে কোনো আলোচনা হয়নি। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। নতজানু পররাষ্ট্রনীতির কারণে
তিস্তা চুক্তি সহ ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বাসায় থাকতে দেয়া হলেও বেগম জিয়া অবরুদ্ধ বলে মন্তব্য করেন বিএনপির এই মহাসচিব। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিসেবে আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আরও বলেন, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কারণে বেগম জিয়া নিজ পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন। কোন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে নাই, আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য দেব না। 2024-25 অর্থ বছরের বাজেটে জ্বালানি খাতে টেকসই জ্বালানি বাজেট দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি খাতের বাজেট পরবর্তী বিশ্লেষণে এ কথা বলে সংস্থাটি। এ সময় সরকারকে নতুন কোনো ফসিল বেসড পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ না করার আহ্বান জানিয়ে সিপিডি বলছে, চলমান জ্বালানি প্রকল্পগুলোকে আরও বেশি কার্যকর করে তুলতে হবে। আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের পরামর্শ দেয় তারা। আলোচনায় বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংসদীয় কমিটিকে আরো বেশি কার্যকর করতে হবে। That gap of capacity addition will be done by renewable energy projects, not by the fossil fuel one. Whether that is happening or not, that we like to see. Government যেভাবে সাবসিডি ম্যানেজ করতে চাচ্ছে, this is not a sustainable solution. আমরা মনে করি যে IMF যেভাবে সাবসিডি অ্যাডজাস্ট করতে বলেছে, সাবসিডি অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড, we also understood that, but that is not at the cost of increasing the retail level price of power and energy, সেটা আমরা মনে করি না। যাত্রী চাহিদা বিবেচনায় আরও 1 মাস বাড়ানো হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটের কক্সবাজার স্পেশাল ট্রেনের সময়। বাড়ানো হয়েছে আসন সংখ্যাও। জরুরি এক তারবার্তায় সিদ্ধান্তের কথা জানায় রেল বিভাগ, যেখানে বলা হয়েছে 24 জুলাই পর্যন্ত এক জোড়া ট্রেন চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম যাত্রী পরিবহন করবে। একই সাথে ট্রেনটি 10টি কোচের জায়গায় থাকবে 16টি কোচ। এর মাধ্যমে আগামী 1 মাসে 743 জন যাত্রী পরিবহন করবে এই বিশেষ ট্রেন। চলতি বছরের রমজানের ঈদে যাত্রী সাধারণ ও পর্যটকদের ভ্রমণের সুবিধা বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজারের রুটে একজোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়, যা টানা 52 দিন চলার পর বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে যাত্রীদের দাবির মুখে কোরবানির ঈদের আগে পুনরায় চালু করা হয় স্পেশাল ট্রেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইলের পৌলি পর্যন্ত প্রায় 17 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। ঈদের ছুটি শেষে মহাসড়কে চাপ বাড়ায় এবং একাধিক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয় দুপুরের পর থেকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে আধা ঘন্টার সড়ক পাড়ি দিতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। এর ফলে মহাসড়ক ব্যবহারকারীদের ভোগান্তি বেড়েছে। ভ্যাপসা গরমে যানজটে দীর্ঘ সময় বসে থাকায় কাহিল হয়ে পড়ছেন যাত্রীরা।
যানজট কমাতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 2 লেনের মহাসড়কটি একমুখী করে দিলেও গাড়ির চাপ কমেনি। এছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহনগুলোকে ভুয়াপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কে ঘুরিয়ে দেওয়া হলে এ সড়কেও দেখা দিয়েছে যানজট। চালকরা বলছেন, ঈদের আগেও ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে। ঈদের পরও একই অবস্থা, এতে আর্থিক লোকসানে পড়তে হচ্ছে তাদের। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে প্রায় 1.5 লাখ ইসরায়েলি। ক্ষমতাসীন লিকুদ পার্টির সদর দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীরা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর, জিম্মিদের ফিরিয়ে আনা ও আগাম নির্বাচনের দাবি জানায় তারা। সরকার বিরোধী নানা স্লোগানের প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা বিক্ষোভে অংশ নেয় আন্দোলনকারীরা। অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানায় তারা। সরকার বিরোধী বিক্ষোভকারী সংগঠন হোফশি ইসরায়েল বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ। তেল আবিবের গণতন্ত্র চত্বরে অনেকে রাস্তায় শুয়ে পড়েন। এ সময় আন্দোলনকারীরা বলেন, ইসরায়েলে গণতন্ত্রকে হত্যা করেছে নেতানিয়াহু সরকার। দেশের সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী তিনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীতে আরেকটি বিক্ষোভে অংশ নেন জিম্মি ব্যক্তিদের হাজারো স্বজন ও সমর্থক। ইসরায়েলের হাইফা বন্দরে এবার একযোগে 4টি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার ভোরে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে বলেন, শনিবার ড্রোন হামলা চালানো জাহাজগুলোর 2টি ছিল সিমেন্ট ট্যাঙ্কার ও 2টি কার্গো শিপ। অবরুদ্ধ ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করায় জাহাজে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন হুতি মুখপাত্র। একই দিন ভূমধ্যসাগরেও একটি জাহাজ হামলা চালায় হুতিরা। গাজার ফিলিস্তিনিদের সমর্থনে গেল বছর নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ হামলা শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পশ্চিমা দেশগুলোকে চাপে ফেলতে এ পর্যন্ত হামলা হয়েছে 150-র বেশি জাহাজে। এদিকে হুতি বিরোধী অভিযানে 7 মাস ধরে লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী যাত্রা গুটিয়ে ফিরছে যুক্তরাষ্ট্রে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/c/ekhon tv।